স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। সঙ্গে আছে আমি ফখরুল ইসলাম। শুরুতে জানাবো গত 24 ঘন্টায় দেশ ও দেশের বাইরে ঘটে যাওয়া খবরাখবরের শিরোনাম। সরকারি চাকরিতে বয়সে ছাড় দিচ্ছে সরকার। বুধবার থেকে রেলের টিকিট ছাড়ছে শতভাগ। গণপরিবহনের পর ট্রেনও ফিরছে আগের অবস্থায়। দেশে করোনায় গত 24 ঘন্টা আক্রান্ত শনাক্ত 1724 জন। এই নিয়ে মোট আক্রান্ত ছাড়িয়েছে 3,41,000। মোট সুস্থ হয়েছেন 2,45,000। মোট মৃত্যু সংখ্যা এখন পর্যন্ত 4,802 জন। বিশ্বে 2,96,00,000 ছাড়ালো করোনায় আক্রান্তের সংখ্যা। মৃত্যু ছাড়িয়েছে 9,35,000। এসব খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে 4 জন অতিথি এর মধ্যে যুক্ত হয়েছেন। 3 জন অতিথি যুক্ত হয়েছেন, আমরা তাদের সঙ্গে একটু শুরুতে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত আছেন সৈয়দ ইশতিয়াক রেজা, প্রধান সম্পাদক জিটিভি ও সারা বাংলা .net। যুক্ত আছেন ডক্টর হাফিজুর রহমান কার্জন, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং যুক্ত আছেন আমাদের সঙ্গে প্রণব সাহা, সম্পাদক, ডিভিসি নিউজ। আপনাদের 3 জনকেই স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আলোচনা শুরু করার আগে আমরা আজ প্রকাশিত বেশ কয়েকটি পত্রিকা এর মধ্যে আমার হাতে এসে পৌঁছেছে, সেগুলোর শিরোনাম দিয়ে শুরু করতে চাই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম আজ, কি হয় বিদেশে প্রশিক্ষণের নামে? খিচুড়ি রান্না শেখা, পুকুর খনন, আলু চাষ, লিফট দেখা সহ বিভিন্ন বিষয়ে বিদেশে ভ্রমণ বিষয়। ভবন দেখতে বিদেশে যাবেন 30 কর্মকর্তা। এটি ছিল প্রধান শিরোনাম। গতকাল রাতের পর থেকে আসলে এটি নিয়ে বেশ আলোচনা, এবং এটি প্রধান শিরোনাম করেছে বাংলাদেশ প্রতিদিন। এরপর আরেকটি শিরোনাম, বিপর্যয় কাটিয়ে উঠছে অর্থনীতি, বাংলাদেশের প্রবৃদ্ধি ধীরে ধীরে পুনরুদ্ধার হচ্ছে এডিবি। এটি আরো একটি শিরোনাম। এবং পেঁয়াজের বাজার নিয়ে একটি শিরোনাম করেছে, বাজার থেকে পেঁয়াজ উধাও, দোকান খালি। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এবং এরপর কালের কণ্ঠ আজ প্রধান শিরোনাম করেছে, সামনে মাদক সম্রাট, পেছনে পুলিশ নেতা। এটি প্রধান শিরোনাম করেছে। এবং এরপর দ্বিতীয় শিরোনাম করেছে, 24 ঘন্টায় পেঁয়াজের দামে সেঞ্চুরি। পেঁয়াজের দাম নিয়ে আসলে সারা দেশে আজ সারাদিনই একটি অস্থির পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি, এটি নিয়ে আর একটি শিরোনাম করেছে তারা। এরপর আসতে চাই দ্য ডেইলি সান আজ শিরোনাম করেছে, পুলিশ স্টেশনস টার্ন জাঙ্ক ইয়ার্স। এটি ছিল একটি শিরোনাম। এবং আরও একটি শিরোনাম রয়েছে, প্রাইম মিনিস্টার ফর গ্লোবাল সাপোর্ট টু অ্যাড্রেস ক্লাইমেট রিফিউজিস ইস্যু। এটি আরও একটি শিরোনাম ডেইলি সানের। আমরা আলোচনায় ফিরবো। আমাদের সঙ্গে অতিথিরা আছেন, তাদের কাছে যেতে চাই। সৈয়দ ইশতিয়াক রেজা, আপনার কাছে আসতে চাই। সারাদিনই পেঁয়াজের বাজার নিয়ে একটি অস্থির পরিস্থিতি আমরা লক্ষ্য করেছি। তবে পেঁয়াজের রপ্তানি আমদানি আমাদের দেশে বন্ধ হয়েছে, কিন্তু আমরা সবসময় কিন্তু একটি পরিস্থিতি আমরা লক্ষ্য করি যে কোনো কিছুর দাম হু হু করে বেড়ে যায়, দ্বিগুণ হয়ে যায়, তিনগুণ হয়ে যায়, এবং আমাদের মধ্যে যারা সাধারণ ক্রেতা রয়েছেন সবার মধ্যে একটি কেনার একটি প্রবণতা আমরা লক্ষ্য করি। যখন একটি অশনি সংকেত দেখি তখনই কিন্তু আমরা খুব বেশি পরিমাণে কেনার একটি হিড়িক পড়ে যায়, যাতে কিন্তু এই সংকটের সৃষ্টি হয়। এটি থেকে আসলে আমাদের একটি মুক্তি দরকার সবকিছু মিলে। মানে এটি কিন্তু দীর্ঘদিনের একটি সমস্যা, কি বলবেন? ধন্যবাদ আপনাকে, এবং আমার সহ আলোচকরাও নিশ্চয়ই আমার সাথে শেয়ার করবেন। প্রথম কথা, আপনি যেটি বলেছেন যে একটা প্যানিক বাইং টেন্ডেন্সি, যেটাকে আমরা বলতে পারি উৎকণ্ঠিত কেনাকাটা, অর্থাৎ মানুষের ভিতরে একটা উদ্বেগ তৈরি হয় যখন এই নিত্য পণ্যের কোনো জিনিসের দাম হঠাৎ করে বেড়ে যায়, কিংবা খবর আসে যে কোনো জায়গা থেকে সাপ্লাই চেইন এফেক্টেড হচ্ছে। যেমন এখানে খবর এসে যে ভারত থেকে পেঁয়াজ আর আসবে না, তখন সাথে সাথেই কিন্তু মানুষের মনে একটা উদ্বেগ তৈরি হয়, এবং তারা তাদের স্টক তৈরি করে রেখে দেওয়ার জন্য এই কেনাকাটা। এটা সারা পৃথিবীতেই এই প্যানিক বাইং টেন্ডেন্সি কাস্টমারদের ভিতরে থাকে। আপনি করোনার সময় লন্ডনের টয়লেট পেপার পর্যন্ত পাওয়া যায়নি, এটা আপনারা দেখেছেন। সুতরাং মানুষের ভিতরে এই প্রবণতাটা চলে আসে যখনই সাপ্লাই চেইন কোনো ভাবে সংকটের মধ্যে পড়ে, অথবা সংকটে পড়তে পারে, এরকম খবর আসে। দুঃখজনক হলো, বাংলাদেশে গত সেপ্টেম্বরে ঠিক এই পরিস্থিতিটা তৈরি হয়েছিল। গত বছর এই সেপ্টেম্বরে এসে আবার আমরা একই বিষয়ের পুনরাবৃত্তি দেখলাম। এবং এবার এমন একটি সময় ঘটনাটা ঘটলো যখন বাংলাদেশ পশ্চিমবঙ্গের দুর্গাপূজা উপলক্ষে 1500 টন ইলিশ দিল, এবং তখনই পেঁয়াজ বন্ধ হয়ে গেল। ফলে মানুষের মধ্যে একটা বড় প্রতিক্রিয়া হয়েছে, যে প্রতিক্রিয়াটা আমি বলবো যে খুব স্বাভাবিক একটা প্রতিক্রিয়া হচ্ছে। অন্যদিকে এমন অনেক সময় বন্ধ হয়েছে যখন অনেক ট্রাক, ভারতের ট্রাক পেঁয়াজ দিয়ে সীমান্তে অবস্থান করছে, ঠিক তখনই ভারতের ইউনিয়ন কমার্স মিনিস্ট্রির যে প্রজ্ঞাপনটা জারি হয়েছে সেখানে বলেছে প্রহিবিটেড, অর্থাৎ আপলোড ডাউনলোড কোনো কিছু করা যাবে না ট্রাক থেকে। ফলে ট্রাকগুলো ঠায় দাঁড়িয়েছে এবং এখন ফিরে যাওয়ার চেষ্টা করছে যার যার গন্তব্যস্থলে। এবং এগুলোর এলসি পর্যন্ত ওপেন হয়ে গিয়েছিল, টাকা পর্যন্ত পেমেন্ট হয়ে গেছে, সেই পেঁয়াজগুলো পর্যন্ত আসতে পারছে। আমি কিছুক্ষণ আগে খুব বিখ্যাত সাংবাদিক প্রণব সহ চেনেন তাকে, গৌতম লাহিড়ীর একটা লেখা পড়ছিলাম স্ট্রিম ইন্ডিয়াতে,
সেখানে গৌতম লাহিড়ী কিন্তু ইন্ডিয়ান প্রেস ক্লাবের সাবেক প্রেসিডেন্ট, অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট। তিনি যেটি লিখেছেন যে ইউনিয়ন কমার্স মিনিস্ট্রির এই সিদ্ধান্তটা ইন্ডিয়ান ফরেন মিনিস্ট্রিও জানতো না, এমনকি ঢাকায় ভারতীয় দূতাবাসও জানতে পারেনি, এত অ্যাব্রাপ্ট এই সিচুয়েশনটা এসেছে। তবে আমার মনে হচ্ছে আমাদের একটু নতুন চিন্তা ভাবনা করা দরকার। আমরা খুবই প্রতিক্রিয়া ধর্মী, রিয়েকশনারি মুডে আমরা কাজ করি, প্রত্যেক মুডে আমাদের কাজ করা হয় না। পেঁয়াজের সংকট হতে পারে, এই সময়টা বড় খারাপ, এবং ভারতে বন্যা প্রলম্বিত হয়েছে, বাংলাদেশে বন্যা প্রলম্বিত হয়েছে। সুতরাং আমরা কেন আগে থেকে বিকল্প বাজারের চিন্তা ভাবনা করিনি? এখন আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন তারা ফ্ল্যাট করে দিবেন পেঁয়াজ আমদানি করে। আমরা তো ফ্ল্যাট করে দেওয়া চাই না, আমরা নিত্য পণ্যের স্বাভাবিক সরবরাহটা চাই। বাংলাদেশের 30 লাখ টন পেঁয়াজ প্রয়োজন হয় প্রতি বছর, আমরা 23 লক্ষ টন উৎপাদন করি। আবার ফসল তোলার সময় 5 লক্ষ টন নষ্ট হয়ে যায়, 7 লক্ষ টন আমাদের প্রয়োজন হয়, সব মিলে 11 লক্ষ থেকে 12 লক্ষ টন আমদানি করতে হয়। হয় আমাদেরকে গরুর বিকল্প যেমন আমরা নিজেরা তৈরি করে ফেলেছি, তেমনি উন্নত চাষাবাদ, সংরক্ষণ পদ্ধতি ইত্যাদি অনুসরণ করে আমাদেরকে পেঁয়াজেও সংসম্পন্ন আনতে হবে। অন্যথায় শুধুমাত্র একটি সূত্রের উপর নির্ভর করে সিঙ্গেল সোর্স ডিপেন্ডেন্সি যেটা আছে ভারতের উপরে, সেখান থেকে বেরিয়ে গিয়ে আমাদেরকে মাল্টিপল সোর্সের দিকে যেতে হবে পেঁয়াজের জন্য। কারণ প্রতি বছর এই পেঁয়াজ রাজনীতিটা, পেঁয়াজ কূটনীতিটা, পেঁয়াজ নিয়ে যে আমাদের বিড়ম্বনা, এটি কিন্তু বড় ধরনের, আমি বলবো দুই দেশের সম্পর্ককে যেমন ক্ষতিগ্রস্ত করছে, স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের জীবনকেও নানাভাবে ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু একটি বিষয় তো আমরা লক্ষ্য করি সবসময়, আমাদের যে কোনো দ্রব্যই কিন্তু মূল্য যখন বেড়ে যায় তখন আমরা এটি নিয়ন্ত্রণ করতে পারি না। এই ক্ষেত্রে তো একটু নিয়ন্ত্রণের থাকা দরকার। আপনি ঠিকই বলেছেন, এটা আমাদের বাজার ব্যবস্থাপনার ত্রুটি। আমাদের বাজার ব্যবস্থাপনা এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যেটা আমি কিছুটা ইঙ্গিত দিয়েছি। যেমন চালের দামও কিন্তু গত কিছুদিন ধরে আমরা 15 থেকে 20 টাকা অভিযান কিন্তু হয়, আজকেও কিন্তু অভিযান হয়েছে, কিন্তু অভিযানের পরও তার কোনো ফল মেলে না। আমি আপনাকে বলি, অভিযান কোনো ব্যবস্থাপনা নয়। ব্যবস্থাপনা হলো আপনি আগে থেকে ফোরকাস্ট করবেন, আপনি তা সেই অনুযায়ী ব্যবস্থা নেবেন। চালের দাম বাড়তে পারে, আরো তার আগেই বলেছি। পেঁয়াজের দাম বাড়ার ইঙ্গিত ব্যবসায়ীরা দিয়েছিল। আপনার সরকার যারা ব্যবস্থাপনার দায়িত্বে আছেন তারা তখন কি করছিলেন? তারা কেন এই জায়গায় অভিযান পরিচালনা কিন্তু হলো আরেকটি প্রতিক্রিয়া ধর্মী কাজ, রিয়েকশনারি কাজ। প্রতিক্রিয়াশীলতা দিয়ে কিন্তু প্রগতির পথে হাঁটা যায় না। বাজার ব্যবস্থাপনা একটি প্রগতিশীল পথ, এখানে সেই দিকেই যেতে হবে। জি, ধন্যবাদ। আমরা ফিরবো আপনার কাছে আবারও। ডক্টর হাফিজুর রহমান কার্জন, এই বিষয়টি নিয়ে আপনার সাথে আসতে চাই আপনার কাছে। আমাদের পেঁয়াজ বা এই ধরনের পণ্যগুলো সংরক্ষণাগার পর্যাপ্ত নেই, যার কারণে একটি পরিসংখ্যান দেখা গেছে যে 30% পেঁয়াজই পচে যায়। আরেকটি বিষয়, যে যেভাবে আজকে দ্বিগুণ দাম আমরা দেখলাম, এটি কি আসলে দ্বিগুণ দাম হওয়ার কি কোনো কারণ হয়েছে কিনা? সেভাবে সংকট কিন্তু রয়েছে বলে তো আমরা দেখছি না, আসলে কি বলবেন? জ্যেষ্ঠ সাংবাদিক ইশতিয়াক রেজা যথার্থই বলেছেন, আমি তার সাথে সহমত। এবং আপনার বুঝতে হবে যে একটা দেশের খাদ্য যখন, মানে ফুড সিকিউরিটি একটা বড় জিনিস। হ্যাঁ, একটা দেশের ভিতরে অনেক কিছু থাকে, তার ভিতরে একটা প্রধান জায়গা হচ্ছে ফুড সিকিউরিটি। ওইটা যদি আপনি নিশ্চিত করতে না পারেন, তাহলে পরে তো স্থিতিশীলতার প্রশ্নই ওঠে না। এবং অনেক সময় ফুড সিকিউরিটি না থাকলে দাঙ্গা হয়ে যায়। হ্যাঁ, মানুষ খাবারের জন্য রাস্তায় নেমে আসে, এরকম অনেক চিত্র আমরা দেখেছি। এবং এইটা একটা দীর্ঘদিনের একটা ব্যবস্থাপনার বিষয়, যেটি ইশতিয়াক রেজা যথার্থই বলেছেন, যে আপনার মানুষের ভোগ্যপণ্য, যে কি কি ভোগ্যপণ্য তাদের রয়েছে, চাল, ডাল, তেল, কোনোটা শুকনো, কোনোটা পচনশীল, আপনাকে তো সেইটা আপনাকে পরিকল্পনা করতে হবে। আপনার একটা সরকারের ভিতরে যে মন্ত্রণালয়, তার ভিতরে যে নানা সংস্থা, তার ভিতরে যে নানা দপ্তর, তাদের কাজটাই তো এই যে ম্যাক্রো লেভেলে আপনার সামষ্টিক পর্যায়ে আপনার 17 কোটি মানুষের কি চাহিদা আছে। এবং এই বছর আপনি দেখেন যে করোনা পরিস্থিতির কারণে আমরা নানা রকম সংকটের মুখোমুখি। এখন তো আপনার প্রত্যেকটা মন্ত্রণালয় এবং সরকারি সংস্থাকে হাইপার অ্যাক্টিভ হতে হবে। তাদেরকে অন্তত প্রত্যেকটা জিনিস, যেটা ধরেন যে একটা বিলাস দ্রব্য, আপনি ঘির দাম বেড়ে গেলে কিন্তু এত সমস্যা হবে না, কিংবা আপনার পোলাও চালের দাম বেড়ে গেলে এত সমস্যা হবে না, কিন্তু পেঁয়াজ, যেটা মানুষ মানে যুগ যুগ ধরে, শত শত বছর ধরে পেঁয়াজের কোনো ঘাটতি, আমরা তো এতদিন এই যে কয়েক দশকে আমরা পেঁয়াজের ঘাটতির কথা শুনি না। আমরা এই যে গত বছর শুনলাম, মানে গত বছর যে সমস্যাটা হয়েছে, এবছরও সমস্যাটা হওয়াতে ভীষণ রকম, মানে দ্যাট ইজ ভেরি আনলাইকলি অ্যান্ড আনফর্চুনেট। এবং আপনি গতকালই বলছিলাম যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের তরফ থেকে আমরা এটা প্রত্যাশা করি। ইশতিয়াক রেজা ভাই বললেন ইলিশের কথা, আমি বললাম যে আপনার তিস্তা নদীর পানিতে আমাদের যে প্রত্যাশা ছিল সেটা মিটলো না, ফেনী নদীর পানি আমরা দিয়ে দিলাম। তো
এবং আমরা আপনার জনাব সৈয়দ ভারত- ইশতিয়াক রেজা যে বিষয়টি বললেন যে বিকল্প সোর্সের ব্যবস্থা করা, আমরা কিন্তু এর আগে আমরা দেখি আমাদের যখন সংকট দেখা দেয় আমরা চাল আমদানি করি বা বিভিন্ন পণ্য কিন্তু আমরা আমদানি করি। এই ক্ষেত্রে আসলে যে পেঁয়াজ আমরা যে বিষয়টি বলছি আমাদের সংরক্ষণাগারের অভাব, এই বিষয়গুলো তো আমাদের এখন যেহেতু বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ভাবা উচিত এখন থেকেই। দেখেন, ইশতিয়াক রেজা ভাই বলেছেন রিয়াকশন। আমি আর একটা কথা বলবো যে আমাদের রাষ্ট্রীয় তরফে অনেক বড় বড় বিষয় হয় অ্যাডহক। কারণ গত বছর যখন আপনার পেঁয়াজের সংকটটা হয়েছিল, আপনি চিন্তা করেন যে আমরা বলেছিলাম পাকিস্তান থেকে আনবো, মিয়ানমার থেকে আনবো, তুরস্ক থেকে আনবো, এমনকি মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আপনার প্লেনে করে পেঁয়াজ আনা হবে, এবং আনাও হয়েছিল। তাতেও কিন্তু সংকট আপনার নিরসন হয়নি। এবং গত বছর কিন্তু বলা হয়েছিল যে অনেকগুলো সোর্স থেকে আমরা পেঁয়াজ আনবো এবং আমাদের নিজেদের দেশের ভেতরে যে পেঁয়াজ আমরা উৎপাদন করি সেটাকে আমরা আরো বাড়াবো। কিন্তু গত বছরের শিক্ষা থেকেও আপনি, গত বছরের যে ভোগান্তি সেখান থেকেও আপনি শিক্ষা নিলেন না। তাহলে পরে কি আমরা প্রশ্ন করতে পারি না যে এই মানে সরকারের ভিতরে আপনার একটা মন্ত্রণালয়, একটা সংস্থা কি কি জন্য আছে? একজন একজন ব্যক্তি, তিনি ব্যবসায়ী, বাণিজ্য বোঝেন না, তিনি আন্তর্জাতিক বাণিজ্য বোঝেন না, তার কোনো খোঁজ খবর রাখেন না, তিনি ফোরকাস্ট করতে পারেন না যে কোন জিনিসটা আমার লাগবে, কতটুক লাগবে, কি সমস্যা হতে পারে। এবং আপনার ব্যবসায়ীরা বলার পরেও আপনি কোনো প্রিকশনস নেন নাই, তাতে করে মানুষের ভোগান্তি তো হচ্ছেই। এবং সেটা তো অন্তত আমি বলবো যে আওয়ামী লীগ তো একটা জনঘনিষ্ঠ দল, তাদের কাছ থেকে তো আমাদের প্রত্যাশা যে তারা জনগণের যে আপনার অভাব, অভিযোগ, ঘাটতি, জনগণের কোন জিনিসটা বেশি প্রয়োজন সেই দিকে তারা যথেষ্ট মনোযোগ দেবেন, পর্যাপ্ত ব্যবস্থা নেবেন, সেটা তো আমরা প্রত্যাশা করতেই পারি। জি, আমরা ফিরবো আপনার কাছে আবারও। প্রণব সাহা, আপনার কাছে আসতে যে আজকে আরো একটি খবর আমরা লক্ষ্য করলাম যে সরকারি চাকরিতে বয়সের ক্ষেত্রে সময়সীমা 5 মাস বাড়িয়েছে সরকার, অর্থাৎ যাদের বয়স 25শে মার্চ, অর্থাৎ করোনার কারণেই তারা সময়টি বাড়িয়েছে, 30 বছর পূর্ণ হয়েছে, তারা আরো 5 মাস বাড়তি সময় পাবেন। ইতিবাচক একটি খবর, এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে ছোট্ট করে বলবেন। না, সরকার কি অনেক বেশি নিয়োগ দিতে যাচ্ছে? তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি তো আমরা দেখছি না। 6 মাস আপনি বয়স কমালেন, কিন্তু আগামী 6 মাসে যদি নতুন নিয়োগের ব্যবস্থা না হয়, যদি এই বছরের পুরোনো সময়ে যদি আমরা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি না দেখি, তাহলে এই সময়সীমা কমিয়ে আমাদের কি লাভ হবে? সরকার কি আমাদের এই বছরে কি অনেক বেশি লোক নিয়োগের কোনো পরিকল্পনা কি আমরা দেখেছি? আপনি কি বাজেটে কোনো বরাদ্দ দেখেছেন যে আমরা অনেক বেশি লোকবল দেখবো? এই যে পেঁয়াজের কথাই বললেন, এই পেঁয়াজের কথা দেখবেন আপনি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কথা বললেই তারা বলে যে জনবল নাই, মনিটরিং এর জনবল নাই। জনবল নাই, এত মানুষ আমাদের, এত শিক্ষিত মানুষ, এত বেকার মানুষ, এত জনসংখ্যার দেশ, সেখানে তো জনবলের কোনো অভাব হওয়ার কথা না। সরকার নিয়োগ দেয়। আর যদিও সরকারের বাজেট বাড়াতে এবং সরকারি কর্মচারীদের, কর্মকর্তাদের গত 5 বছরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে সমস্ত সুবিধা, সুযোগ সুবিধা, বেতন বেড়েছে, পে স্কেল থেকে শুরু করে, টাইম স্কেল থেকে শুরু করে, ফলে সরকারের বেতন খাতে কিন্তু অনেক বেশি খরচ বেড়ে গেছে। এবং আপনি গবেষণা বলছে গত 4 বছর আগে সরকারি চাকরির ব্যাপারে আমাদের তরুণদের এবং নতুন কর্মবাজারে আসা তরুণদের ক্ষেত্রে যে আগ্রহ ছিল, গত 2 বছরে সেই আগ্রহ প্রায় দ্বিগুণ 3 গুণ হয়ে গেছে, কারণ সরকারের কর্মকর্তা কর্মচারীদের সুবিধা অনেক বেড়েছে। কিন্তু আমরা কি নিয়োগ দেখছি? আমরা তো বিসিএস এর নিয়োগ আটকে আছে, সেই খবর তো আমাদের গণমাধ্যমে আমরা দেখছি। এবং কি ডাক্তার নিয়োগের যে গতগত যে সিস্টেম প্রক্রিয়া হয়েছিল, সেই প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন করা হচ্ছে না। যদিও এই অতিমারির সময়ে 2000 ডাক্তার এবং 5000 নার্স নিয়ে সরকার একটি প্রশংসনীয় কাজ করেছে, কিন্তু সরকারি নিয়োগ যদি না থাকে, সরকার যদি তার জনবল না বাড়ায় যৌক্তিকভাবে যেটা প্রয়োজন সেটা যদি না বাড়ায়, তাহলে এই বয়স তো 6 মাস পরে আবার এদের সবার বয়স শেষ হয়ে যাবে। তো তখন কি আবার আমরা বাড়াবো? তার ফলে আমি মনে করি যে নিয়োগটা হওয়া উচিত এবং জনবল যেখানে যেখানে সংকট আছে বাড়তি সুবিধা না দিয়ে, ইউনো লেভেলে 80 লক্ষ বা 1 কোটি 20 লাখ টাকা দামের জিপ না দিয়ে লোকবল বাড়িয়ে ব্যয় সাশ্রয় করে কিন্তু আমাদের সরকারি আয় ব্যয় কমানোর কথা কিন্তু আমরা গতবার বলেছি এবং বাজেটের ক্ষেত্রে আমরা তা বারবার বলি। এবং এই যে জনপ্রশাসন ক্ষেত্রে আমাদের বাড়তি ব্যয় হচ্ছে, এমনকি এই যে একটু পরে আপনি নিশ্চয়ই বলবেন এই প্রশিক্ষণ খাতে খরচের ব্যাপার, এবং যে কোনো প্রকল্প হলেই অবশ্যম্ভাবী সেই প্রকল্পে প্রশিক্ষণের নামে একটি বিদেশ সফর থাকবে। যদিও মহামারীর সময় সার্কুলার হয়েছিল যে এই সময় আমরা প্রয়োজনীয় অত্যাবশ্যক ভ্রমণ ছাড়া বিদেশ ভ্রমণ আমরা বাদ দেব, কিন্তু আমরা দেখছি যে সকল প্রকল্পে একটি কম্পোনেন্ট হিসেবে থাকছে বিদেশ প্রশিক্ষণ, এবং সেটা খিচুড়ি রান্না থেকে শুরু করে ভবন দেখা পর্যন্ত অনেক কিছু আমরা দেখেছি। এমনকি গ্লাস টাওয়ার দেখতে আমাদের লোকজন যায়, পুকুর কাটা দেখতে যাওয়ার জন্য হয়, এটি গণমাধ্যমে খবর হয় জন্য তখন আর হয়তো শেষ পর্যন্ত এই প্রকল্পের এই জায়গাটুকু বাদ দেওয়া হয়।
ফলে এই সকল জায়গায় আমরা একটা ব্যবস্থাপনার সংকট দেখি, সেটি এই মহামারী মোকাবেলায় স্বাস্থ্য বিভাগের ব্যবস্থাপনা সংকট থেকে শুরু করে নানা জায়গায়, এবং পেঁয়াজের ক্ষেত্রে সত্যি তাই। আমি একটি বাক্য বলে শেষ করতে চাই। দেখেন যে পেঁয়াজের যে হিসাবটা দেওয়া হয় সেখানে অনেক শুভঙ্কর ফাঁকি আমরা দেখি। টাস্কফোর্স গত 6 সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের যে টাস্কফোর্সের মিটিং হয়েছে, সেখানে কৃষি বিপণন অধিদপ্তর তাদের সারসংক্ষেপ পেশ করেছে যে 26 লক্ষ টন আমাদের চাহিদা, আমাদের 24 লক্ষ প্লাস আমাদের উৎপাদন, ফলে 1-1.5 লক্ষ আমাদের মানে সংকট। আসলে মানে প্রি হারভেস্ট এবং পোস্ট হারভেস্টের ক্ষেত্রে 6 লক্ষ 7 লক্ষ টন আমাদের ঘাটতি হয়, মানে আসলে 19 লক্ষ টনের বেশি আমরা কিন্তু পেঁয়াজ কিন্তু মানে ভোক্তা লেভেলে গিয়ে পৌঁছায় না। এখানেও একটা ফাঁকি থাকে, এবং এখানে গত বছর আমরা বলেছিলাম যে এই উৎপাদন বাড়ানো সম্ভব কৃষি বিভাগ এবং বাণিজ্য বিভাগ মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় যদি সমন্বয় করে, এবং উন্নত মানের বীজের চাঁদ আমি নিজে কৃষিমন্ত্রীকে বলেছিলাম গত বছর এই সেপ্টেম্বরে, 29 সেপ্টেম্বর নিষেধাজ্ঞা দিয়েছিল ভারত। তারপরে যে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী হয়েছিল সে 300 টাকা ছিল, এবং এই জানুয়ারি মাসেও কিন্তু 120 টাকা 125 টাকা কেজিতে কিন্তু পেঁয়াজ মানে বিক্রি হয়েছে। মার্চ এপ্রিলে সেটি কমতে শুরু করে এখন এটি 30-35 টাকায় নেমেছিল। আমি তো উল্টো বলি, আমি বলি বরং পেঁয়াজের দাম 40 টাকা করা হচ্ছে, যাতে আমাদের কৃষক পেঁয়াজের দাম পায় এবং কৃষকের পেঁয়াজের উৎপাদন বাড়াতে তারা উৎসাহী হয়। 40 টাকার নিচে পেঁয়াজ কেনার দরকার নাই, কারণ কোনো সবজি আপনি পাবেন না 50 টাকা 60 টাকা দামে। আমি ঢাকার বাজারের কথা বলছি। আবার সেই গাজর বা সেই আলুই কিন্তু অনেক কম দামে জেলা শহরে বা উপজেলা শহরে বা প্রান্তিক কৃষক কিন্তু বেচতে বাধ্য হয়, যেখান থেকে তার উৎপাদন খরচ ওঠে না। ফলে এই ব্যবস্থাপনা নিয়ে কিন্তু খুব বেশি পরিকল্পনা ভাবা হচ্ছে না, যদিও কিন্তু একনেকে কিন্তু আমরা হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা দেখছি। আমি এবারও বলেছি যে 2000 কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া আছে কৃষি মন্ত্রণালয়, সেখান থেকে 200 কোটি না হোক 100 কোটি টাকা যদি খরচ করা হয় পেঁয়াজ উৎপাদনের কৌশল, উন্নত বীজ এবং ব্যবস্থাপনার ক্ষেত্রে, আমরা এই 7 লক্ষ 8 লক্ষ টন যে ঘাটতি থাকে, ঘাটতি না, যে 80% আমাদের ভরসা করতে হয় বা নির্ভর করতে হয় ভারতের উপরে, সেই নির্ভরশীলতা আমরা কাজ করতে পারি। কৃষি বিপণন অধিদপ্তর, কৃষি মন্ত্রণালয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলে যদি এই উদ্যোগ নেয়, আমি মনে করি যে পেঁয়াজের এই স্বয়ং সম্পূর্ণতা আমাদের অর্জন করা দরকার। কারণ জি নিশ্চয়ই আমরা সম্পূর্ণ হয়েছি। 7 কোটি মানুষ যে জমিতে চাল উৎপাদন করতো, সেই জমিতে আমরা এখন 18 কোটি মানুষের চাল কিন্তু উৎপাদন করি এবং স্বয়ং সম্পূর্ণ হয়েছি। গরুতে হয়েছি এবং মাছে আছি, সবজিতে আছি, পেঁয়াজও সম্ভব, এবং এটার উদ্যোগ কিন্তু খুব দ্রুতই নিতে হবে, প্রতি বছর কিন্তু এখন নিতে হবে। রাজনৈতিক কারণে পেঁয়াজ একটি স্পর্শকাতর বিষয় ভারতে, তারা কিন্তু আমাদের দিকে তাকাবে না, তারা তাদের জাতীয় স্বার্থে কিন্তু যখন দরকার তখন তারা রপ্তানি বন্ধ করবে। জি আমরা ফিরবো আপনার কাছে। নিশ্চয়ই এই বিষয়গুলো নিয়ে সরকার আবারও ভাববেন এবং উদ্যোগ নেবেন। নিশ্চয়ই আমরা স্বয়ংসম্পূর্ণ হবে বাংলাদেশ, যে আমরা বিভিন্ন ক্ষেত্রে আসলে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণর পথে, এইসব ক্ষেত্রে আসলে স্বয়ংসম্পূর্ণ হবে। জনাব ইশতিয়াক রাজা, আপনার কাছে আসছে যে এই বিদেশে প্রশিক্ষণের নাম, আজকে বাংলাদেশ প্রতিদিনের একটি প্রধান শিরোনাম যে কি হয় এরকম একটি শিরোনাম, এবং আমরা দেখছি যে গতকাল থেকে খিচুড়ি রান্না শেখা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ নিয়ে একটি নিউজ নিয়ে বেশ তোলপাড় হয়েছে। আজকে প্রতিমন্ত্রী বললেন যে এটি একটি প্রোপাগান্ডা ছিল, তাদের মিড ডে মিলের প্রশিক্ষণ। জি, এবং বাস্তবতাটা আপনার কাছে জানতে চাই। এর আগেও কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটেছে, প্রশিক্ষণের নামে বিদেশে যাওয়া হয়েছে এবং সেখানে অনেক টাকা খরচ হয়েছে। এখন করোনার সময় এই ধরনের একটি বিষয়, আসলে আপনার কাছে বাস্তবতাটা জানতে চাই এবং এটা আসলে কতটা যুক্তিসঙ্গত। বাংলাদেশ প্রতিদিনকে ধন্যবাদ। আমি এই রিপোর্টটি আপনি যেটি পড়লেন, এর আগে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকীয় পর্যন্ত আমরা এই বিষয়ে দেখেছি যে মানুষের কষ্টার্জিত করের টাকা নিয়ে এরকম প্লেজার ট্রিপ করা, যে সরকারি কর্মকর্তাদের, এটি নিয়ে বাংলাদেশ প্রতিদিনের রিপোর্ট এবং সম্পাদকীয় আগে দেখেছি। দেখেন এই সফরগুলো খুবই অদ্ভুত এবং এসব নিয়ে মানুষ হাস্যরস করছে ঠিকই, কিন্তু এর ভেতরে কিন্তু সাংঘাতিকভাবে কয়েকটা বিষয় লুকায়িত রয়েছে। এই যে খিচুড়ি রান্না শিখতে যাওয়া, লিফট কিনতে যাওয়া, তারপরে পুকুর খনন দেখতে যাওয়া, আলু চাষ, ধরেন যে আলু চাষ, পানি দেখতে যাওয়া, বাংলাদেশ পানির দেশ, সেই পানি দেখতে পর্যন্ত উগান্ডা গিয়েছে চট্টগ্রাম ওয়াসার কর্মকর্তারা, এরকম এই কেউ গিয়েছে কেউ যায় নাই, এমনকি পুরস্কারের জন্য মনোনীত হয় নাই, কিন্তু পুরস্কারের সবাই উপস্থিত হয়েছে সরকারি কর্মকর্তারা। এই ধরনের ঘটনা ঘটেছে, তারা আমেরিকা ঘুরে চলে আসছে। এই যে কাজগুলো হচ্ছে, এগুলো হলো জনগণের টাকার শ্রাদ্ধ, করের টাকার শ্রাদ্ধ, এবং এটাও কিন্তু আমি বলবো এক ধরনের দুর্নীতি, এবং এই দুর্নীতিটা হচ্ছে কিন্তু অত্যন্ত লিগ্যাল হয়েছে। তারা কার্য বিবরণীটা প্রকল্পের এমন ভাবে তৈরি করে, আইনটাকে, বিধিটাকে এমন ভাবে সাজাচ্ছে, আপনি এটাকে অবৈধ বলতে পারবেন না, কিন্তু অপ্রয়োজনীয় বলতে পারবেন। যেটা গত বছর প্রধানমন্ত্রী জাতীয় অর্থনৈতিক নির্বাহী কমিটির সভায় এবার বলেছিলেন যে অহেতুক সফর বন্ধ করতে হবে। করোনার সময় আমরা দেখলাম সারা পৃথিবীতে কৃচ্ছতা সাধন করছে সরকারি কর্মকর্তারা। ভারতে আমরা দেখেছি যে মন্ত্রী এমপিরা 30% বেতন কম দিচ্ছে,
ভারতের সরকার নতুন প্রজ্ঞাপন জারি করেছে গত 2 বছর আগে, 3 বছর আগে, যে একজন সরকারি কর্মকর্তা বছরে এতবারের বেশি বিদেশ যেতে পারবে না, সে যে পর্যায়েরই হোক টাকা। অথচ আমার এখানে কোনো ধরনের রুলস আছে কিনা আমরা জানি না। এবং যখন তখন জয়েন্টেড ভাবে এই যে আমরা দেখলাম বোয়িং বিমান কেনা হবে, 45 জনের সরকারি প্রতিনিধি দল আমেরিকা থেকে, তারা সেখানে গিয়ে সেলফিবাজি করেছে, তারা কোনো মিটিং পর্যন্ত অ্যাটেন্ড করেনি। এগুলো আমরা দেখতে পেয়েছি এবং সেখান থেকে রিপোর্ট হয়েছে গণমাধ্যম পত্রিকায়। এবং অত্যন্ত উচ্চ পর্যায়ের কর্মকর্তারা, জয়েন্ট সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি অথবা পরিচালক পর্যায়ের লোকজন, এই জাতীয় লোকজন এই কাজগুলো করছে। এখন প্রশ্নটা হলো, আমলাদের বিদেশ সফর তো প্রয়োজন এই কারণে যাদের দক্ষতা বৃদ্ধি করতে হয়, অভিজ্ঞতা নিতে হয়, এবং এটা তাদের চাকরির একটা অংশ। কিন্তু প্রশ্ন হলো, এই বিদেশ সফরগুলো আসলে কি কাজে লাগে? আমি এই আপনার এই অনুষ্ঠানে আসার আগে ঘাটতি গিয়ে দেখলাম যে কি ধরনের কাণ্ডটা হয়। দেখেন, হিসাব রক্ষণ কর্মকর্তা গিয়েছে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে, সফর করে চলে আসে। আবার আইটির লোক গেছে এইচআর ব্যবস্থাপনার উপর। তাহলে আপনি চিন্তা করেন বিষয়গুলো কি হচ্ছে এই বিদেশ সফরের নামে। আমার কাছে মনে হয় যে এর একটা স্বচ্ছতা, জবাবদিহিতার প্রয়োজন আছে, এবং এই কাজগুলো যারা করছে তারা আসলে রাষ্ট্রের সম্পদ নষ্ট করছে এবং অত্যন্ত নির্লজ্জভাবে তারা এই কাজটি করছে। আমাদের আজকে সচিব মহোদয় নানাভাবে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে। আমরা তো এও দেখেছি জুম মিটিং, এই যে জুমে আপনি আমাদের সাথে কথা বলছেন, আমরা এও দেখেছি করোনার সময় জুম মিটিং করে সিঙ্গারার বিল নেওয়া হয়েছে, টিএডিএ নেওয়া হয়েছে। এই যে কাজগুলো আমলাতন্ত্রের নানা স্তরে করছে, এইগুলোর একটাই বড় কারণ হলো স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের ঘাটতি কিন্তু। এবং জবাবদিহিতার জায়গাটা এত বেশি ঘাটতি হয়েছে যে সাম্প্রতিককালে যে একটা মন্ত্রী পরিষদ বিভাগ থেকে অধ্যক্ষ কোন জায়গায় গেছে, যে আইন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা যাবে না তাদের উপরওয়ালাদের অনুমোদন ছাড়া। এই সবগুলো কিন্তু নির্দেশ করে যে তারা স্বেচ্ছাচারটা করছে, তারা যথেচ্ছাচার করছে, মানুষের টাকা নিয়ে নয়ছয় করছে, বালিশ কাণ্ড, পর্দা কাণ্ড, নানা কিছু করছে। আপনি কোথাও কিছু করতে পারছেন না, তাদেরকে থামানো যাচ্ছে। সারা পৃথিবীর মানুষ, ইতালিতে আমরা করোনার পরে দেখেছি যে অত্যন্ত কঠোরভাবে তারা নিয়ন্ত্রণ করেছে সরকারি ব্যয়, ফ্রান্স, স্পেন, কানাডার মতন কান্ট্রি। আর আমরা কি করছি? আমরা কিন্তু কোথাও, আমরা দুর্নীতি যেমন দেখলাম, যেটা প্রণব সাহা বলছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের এবং স্বাস্থ্য বিভাগের, আমরা যে নানা ধরনের কাণ্ড দেখলাম, মাস্ক নিয়ে দুর্নীতি থেকে শুরু করে নানা ধরনের, আবার আমরা এই ধরনের খিচুড়ি দুর্নীতি দেখছি। জি, আপনার কাছে আবারও ফিরবো আমরা। ডক্টর হাফিজুর রহমান কার্জন, এইসব যেসব ঘটনাগুলো ঘটছে, যে প্রশিক্ষণের নামে বিদেশে যাওয়া হচ্ছে কিন্তু এই দেশের অর্থ খরচ করা হচ্ছে, এগুলো কি বন্ধের কোনো উদ্যোগ আপনি দেখছেন কিনা, বা কবে নাগাদ এগুলো বন্ধ হবে? বারবারই বলা হচ্ছে, গণমাধ্যমে আসছে, কি বলবেন? এখন ধরেন যে এমন একটা রাষ্ট্র ব্যবস্থা, সরকারি ব্যবস্থার মধ্যে আমরা ঢুকে গিয়েছি যে আমরা প্রচুর আলোচনা করছি, প্রচুর কথা বলছি, টেলিভিশনেও বলছি, পত্রিকাও লিখছি, কিন্তু যে কাজটা হওয়ার কথা সেই কাজটা মানে হয়ই না কাঙ্ক্ষিত মাত্রায়। কিংবা বলতে বলতে ধরেন যে আপনার 5-7 বছর ধরে যে বিভিন্ন পর্যায়ে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবং তাতে করে আমরা বলেছি যে প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার মান এটা প্রায় নষ্ট হয়ে গিয়েছে, মানে কয়েকটা জেনারেশন শেষ। এটা বলতে 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 5-7 বছর পরে আমরা এসে দেখলাম যে না, বর্তমান শিক্ষামন্ত্রী এসে এই যে প্রশ্নপত্র ফাঁসের বিষয়টা কি হয়েছে, কিন্তু তার ভিতরে 5-7 বছরে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে শিক্ষার মান, এটা তো সর্বনাশ হয়ে গেল। এবং এখন আমার কাছে যেটা মনে হয় যে আপনার বোধহয় একটা বড় ধরনের একটা চিন্তা করতে হবে, বড় ধরনের কিছু করতে হবে টু এনশিওর গুড গভর্নেন্স। এবং আপনার সেই কলোনিয়াল যে স্টেট মেকানিজম, স্টেট নিয়ে যে আমরা কাজ করছি, যেখানে আমলাতন্ত্র কাজ করে, তার প্রচুর মানে অপ্রয়োজনীয় ব্যয়, দুর্নীতি। এবং আপনি যদি আমলাতন্ত্র এবং তাদের যদি দুর্নীতির সেটাকে আপনি ইনভেস্টিগেট করেন, তাহলে পরে তো আপনি মানে টাকা পয়সা সহ বিভিন্ন ক্ষেত্রে এমন সব বিষয় দেখতে পাবেন। এবং ইতিমধ্যে আমাদের আলোচনার ভিতরে সেটা এসছে। আপনাকে কিন্তু মানে পুরো রাষ্ট্রকে কি করে আপনার সুশাসন নিশ্চিত করা যায়, আপনার রাষ্ট্রের যে একদিকে দেখেন যে আপনি আমাদের এখানে যে ট্যাক্সেবল ইনকাম, যাদের আমাদের এখানে শুধু 32% অফ দ্য পিপল যারা ট্যাক্স দেওয়ার কথা, 100% মানুষের ভিতরে 32% তারা ট্যাক্স দেন, আপনার 68% ট্যাক্স দেন না। সুতরাং এইটা তো রাষ্ট্রের একটা চিন্তার বিষয় যে আপনি এই করটা আপনি আদায় করেন, একদিকে কর আদায় করবেন, সেটাকে আপনি অবকাঠামো নির্মাণ করা, জনগণের স্বার্থে ব্যয় করা, অন্যদিকে আমলাতন্ত্রের যে ব্যয়, তার যে দুর্নীতি, তার যে অপ্রয়োজনীয় এই যে প্রজেক্ট,
হ্যাঁ, বিদেশে যাচ্ছে, এটা করছে, ওইটা করছে, এটা আপনাকে কমাতে হবে। হ্যাঁ, সুতরাং আপনাকে লোকাল গভর্নমেন্টকে আপনার করতে হবে, শক্তিশালী করতে হবে। এবং আপনি দেখেন যে করোনা শুরু হওয়ার আমরা পরে ফিরবো আপনার কাছে আবার, আমাদের সময় একদম শেষ সরকারি পর্যায়ে। খাতে জি, আমরা ফিরবো। প্রণব শাহ, আপনার কাছে আসছে যে বুধবার থেকে ট্রেনের শতভাগ টিকিট বিক্রি শুরু হবে, সেই অনুযায়ী আগের অবস্থায় তাহলে ফিরতে যাচ্ছে ট্রেন, যেমনটা আসলে গণপরিবহনের ক্ষেত্রে আমরা দেখছি স্বাস্থ্যবিধি একেবারে গণপরিবহনে নেই এবং ট্রেন কিন্তু একই অবস্থায় ফিরতে যাচ্ছে, গাদাগাদি করে মানুষ যাবে, কোনো স্বাস্থ্যবিধি থাকবে না, ঝুঁকিতে পড়বে যারা যাত্রী তারা। এক্ষেত্রে আসলে কি বলবেন? দেখেন 4 দিন পরে আমরা আবার 43-এ উন্নীত হয়েছে আমাদের মৃত্যুর সংখ্যা করোনায়, যেটি 30-এর নিচে নেমে গিয়েছিল একদিন। এবং আপনি ট্রেন নিয়ে আমরা চিন্তা করে কি হবে, আমাদের জনপরিবহন খুলে দেওয়া হয়েছে, এমনকি আমাদের বিমান, সেখানেও আমরা পুরো বিমান ভরে যাচ্ছে, সেখানেও আর সিট খালি রাখার বিষয়টি উঠিয়ে দেওয়া হয়েছে। একটি ফেস শিল্ড দেওয়া হচ্ছে তাদেরকে, সেটি আবার ঢাকা থেকে ওঠার সময় দেওয়া হচ্ছে, কিন্তু অন্য বিমানবন্দর থেকে যেটি আসছে তখন কিন্তু আবার ফেস শিল্ড আমরা দেখছি না। সেটা আমরা গত পরশুদিনই কিন্তু রিপোর্ট করেছি, যেদিন সারা ডোমেস্টিক সকল উড়োজাহাজে কিন্তু আমরা এই পুরো বিমান ভর্তি করে পিছনে শুধু 4টি সিট বাকি রেখে সব কিন্তু ভরে কিন্তু যাচ্ছে, এবং বিমানের টিকিটের দাম বেড়ে গেছে, মানুষ বেশি যাচ্ছে, ফলে ট্রেনও তাই হবে। এখন যেহেতু স্বাস্থ্যবিধি কোথাও মানছি না, এখন দেখেন 2টো জায়গা বন্ধ আছে স্বাস্থ্যবিধি, কোথায়? সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আর আমাদের ঢাকা শহরের রমনা পার্ক বন্ধ, এছাড়া আর কোনো কিছু কোথাও কিন্তু বন্ধ নয়। ফলে এই ট্রেনে স্বাস্থ্যবিধি মানা হবে না এবং ফুল ট্রেন যাবে, এটা তো আর অস্বাভাবিক কিছু না। কারণ যখন গণপরিবহন খুলে দিয়েছেন, আকাশপথ খুলে দিয়েছেন, তখন ট্রেন আর কেন বাকি থাকবে? ফলে ট্রেনে আবার সবাই আগের মতন করে যাবে। এবং কিন্তু স্বাস্থ্যবিধি মানার তো আমরা কোনো ব্যবস্থা করি নাই। স্বাস্থ্যবিধি মানার কথাটা কোথাও আছে কিনা সেটি তো একটা বড় প্রশ্ন। আমি তো বললাম সারা স্কুল কলেজ, সকল বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ বন্ধ, আর ঢাকা শহরে আমাদের রমনা পার্ক বন্ধ। যারা করোনাই আছে কিনা স্বাস্থ্যবিধি মান, হ্যাঁ, শুধু মৃত্যু সরকার আছে, করোনার উপস্থিতি কিন্তু মৃত্যু আছে এবং মৃত্যু আছে, প্রেস্টিজ আছে এবং মৃত্যু আছে। সেটা যদিও সেই প্রেস্টিজ এখন কতটা বিশ্বাস করবো সেটি নিয়েও একটি প্রশ্ন উঠেছে। যদিও আমরা কিন্তু আমাদের পরিচিত আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এখন আমি বলতে পারবো না, ইস্তেকরেজা বলতে পারবে না, হাফিজুর রহমান কার্জন বলতে পারবে না যে আমাদের পরিচিত স্বজনদের মধ্যে বা বন্ধু বান্ধবদের মধ্যে করোনা আক্রান্ত কমেছে, এটা কেউ বলতে পারবো না। বরঞ্চ প্রতিদিনই আমরা প্রতিনিয়তই আমরা খবর পাচ্ছি যে মানুষ আক্রান্ত হচ্ছে, এবং সরকারেও কিন্তু আজকেও দেখবেন যে 14,000-এর বেশি কিন্তু সব পরীক্ষা হয়েছে। ফলে মানুষ যে করোনা মুক্ত হয়ে যাচ্ছে, করোনা থেকে দূরে চলে যাচ্ছে, রাজনৈতিক নেতারা বক্তৃতা দিচ্ছেন, মন্ত্রিসভার সদস্যরা অনেক আগেই বলেছিলেন আমরা করোনা থেকে শক্তিশালী জাতি, বা এখন কিছু করার নাই, বা আমাদের স্বাস্থ্যমন্ত্রী মহোদয় নিজেই বলেছিলেন যে করোনা এমনি চলে যাবে, এমনকি ভাইরাস ভ্যাকসিনেরও নাকি দরকার হবে। এইরকম কথাবার্তা যারা বলেন তারা এই সমস্ত সিদ্ধান্ত নেবেন। আমরা জানি না আমাদের মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন দ্বিতীয় তরঙ্গ আসবেন, সাহিত্যিকের ভাষায় বলেছেন দ্বিতীয় তরঙ্গ, প্রথম তরঙ্গ শেষ হয়েছে কিনা সেটাও কোনো স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেন, তবে উনি দ্বিতীয় তরঙ্গের আশঙ্কা করছেন সামনের শীতে। তা ওনার ক্যাবিনেট কলিগ স্বাস্থ্যমন্ত্রী উনি কি আশঙ্কা করছেন আমরা জানি না, অনেকদিন ওনাকে দেখছি না, কোনো কথাবার্তা শুনছি না। আমাদের স্বাস্থ্য বিভাগের প্রেস ব্রিফিং বন্ধ হয়ে গিয়েছে। যে আপনার কাছে আমরা ফিরবো, আমরা আমাদের সময় শেষ পর্যায়ে আমরা একটু 1 মিনিট করে সবার কাছে ফিরতে চাই। সৈয়দ ইশতিয়াক রাজা, আপনার কাছে আসতে যে চীনের যে মৃতের সংখ্যা সেটাকেও ছাড়িয়েছে বাংলাদেশের মৃতের সংখ্যা। চীনে যেখানে 4,735, সেখানে এখন আমাদের দেশে 4,802 জন আজকের পরিসংখ্যান সহ। সেক্ষেত্রে আসলে রেলে আসলে আগের অবস্থায় ফিরতে যাচ্ছে, তাহলে স্বাস্থ্যবিধি কতটা নিয়ন্ত্রণে রাখতে পারবে রেল কর্তৃপক্ষ, কিংবা নাকি গণপরিবহনের অবস্থায় আমরা চলে যাচ্ছি রেলের ক্ষেত্রে, কি বলবেন সংক্ষেপে? যদি আমরা তো আর কোথাও রাখতে পারি না। আমাদের গণপরিবহন আগের মতো চলছে, বাজার হাট চলছে, আমাদের সমস্ত কিছু খুলে দিয়েছে। শুধুমাত্র আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি। এতদিন ট্রেনে কিছুটা চেষ্টা করা হয়েছিল, ট্রেনও খুলে দেওয়া হয়েছে। আমি মনে করি যে বাংলাদেশ শুরু থেকে করোনার প্রতি যে অবহেলা করেছে, করোনা আমাদেরকে ছাড়েনি, কিন্তু আমরা করোনাকে পাত্তা দিই। তো সেই পথেই মানুষ এগোচ্ছে, মানুষ করোনাকে পাত্তা দিচ্ছেন না। সরকারের ব্যবস্থাপনার দিক থেকে যেমন সরকার করোনাকে অবহেলা করেছে, মানুষও করোনা ভীতি থেকে নিজেকে দূরে রেখেছে, এবং এখানে স্বাস্থ্যবিধি নিয়ে আলোচনা করাটাই আসলে সময় নষ্ট করার মতো না। জি, ধন্যবাদ ডক্টর হাফিজুর রহমান কার্জন। আপনার কাছে আসতে চাই, আমরা একটি দেখছি চীনা এক বিজ্ঞানী দাবি করেছে চীনের উহানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে। তারা ভারতের গণমাধ্যম এবং ব্রিটিশ কয়েকটি গণমাধ্যমে বলেছে। এরই মধ্যে মৃতের সংখ্যা আমরা চীনকে ছাড়িয়ে গেছি। সতর্কতার তো কোনো বালাই নেই। আপনার শেষ কথা জানতে চাই, 1 মিনিটে যদি শেষ করেন। হ্যাঁ, ধরেন যে আপনার চীনের উহানে যে আপনার করোনা ভাইরাস হয়েছে, সেটা নিয়ে আবার
গ্লোবালি নানা কথাবার্তা আছে। কারণ যেটা আপনার প্রথমে অস্ট্রেলিয়া যে কমপ্লেনটা তুলেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেকেই যেটা বলেছে চীন থেকে ভাইরাসটা ছড়িয়েছে, এবং এমনও রাজনীতি হয়েছে যে তারা বলেছে যে চীন ইচ্ছাকৃতভাবে সেটা ছড়িয়েছে। এবং এখন একটা বিষয়ে ইনভেস্টিগেশন হচ্ছে, সেটা হচ্ছে যে চীনে যেটা বলা হচ্ছে যে আপনার অক্টোবরে আপনার শুরু হয়েছিল ডিসেম্বরে, আসলে ডিসেম্বরে না, এটা শুরু হয়েছে আরও আগে, সেপ্টেম্বর কি অক্টোবরে, এবং সেইটা চীন গোপন করেছে এবং সেইটার একটা তদন্ত হচ্ছে এবং 138টা দেশ সেটা আপনার যারা তদন্ত করছে সেইটার পক্ষে দাঁড়িয়েছে, এবং সেইটা যদি তদন্তে দেখা যায় যে চীন সেই তথ্যটা গোপন করেছে, গোপন করে সারা বিশ্বকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে, তাহলে কিন্তু চীন একটা বিপদের মধ্যে পড়ে যাবে। আর একটা আপনি লক্ষ্য করবেন যে দক্ষিণ চীন সাগরে সেখানে ওখানকার যে মালিকানা এবং আধিপত্য নিয়ে চীনের সাথে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইতিমধ্যে ভারত এবং জাপান তারাও একটা চুক্তি সই করেছে, এবং সেটা নিয়ে যে উত্তেজনা চলছে সেটা মানে আপনার একটা যুদ্ধের দিকেও গড়াতে পারে। হ্যাঁ, সুতরাং এই যে করোনা ভাইরাসের ভিতরে যে আমরা একটু নিজেদের নিবৃত্ত করব যুদ্ধ থেকে, সহিংসতা থেকে, দুর্নীতি থেকে, সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ প্রণব সাহা। আপনাকে দিয়ে শেষ করতে চাই, করোনার কারণে আসলে আমাদের দেশে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থনৈতিক ক্ষেত্রে আসলে একটি প্রভাব পড়েছে। যুক্তরাষ্ট্রের গেটস ফাউন্ডেশন বলেছে যে মহামারী বিশ্বের অগ্রগতি 20 বছর পিছিয়ে দিয়েছে। আপনার 1 মিনিটে যদি আপনার শেষ মন্তব্য করেন। না, এরকম তো আমরা প্রেডিকশন তো করছি, আবার উল্টো আছে। আজকে এডিবি বলেছে যে বাংলাদেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে, সেটা নিয়ে হয়তো এখন আলোচনা বিতর্ক হবে যে আদৌ আমাদের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে কিনা। কারণ আমরা কর্মসংস্থানের ক্ষেত্রে দেখছি যে মানুষ চাকরি হারাচ্ছে, মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে যাচ্ছে, মানুষ গরিব হয়ে যাচ্ছে, আমাদের যে আয় তা কমে গেছে, সকলেরই কর্মচুক্তি এবং কর্মক্ষেত্রে ছাঁটাই একটা বড় ধরনের আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। ফলে এই সবকিছু মিলে করোনা নিয়ে কোনো স্বস্তির জায়গা আছে বলে আমার মনে হয় না, যদিও কর্তৃপক্ষ এবং সরকার এটাকে একটি উপেক্ষা করার নীতি নিয়েছে বলে আমাদের মনে হয়। সেক্ষেত্রে মানুষ যদি নিজে থেকে সতর্ক না হয়, তাহলে করোনার যে ভোগান্তি, যে পরিবারে করোনায় একজন আক্রান্ত হয় বা যার একজন স্বজন হারায়, বা আমরা এর মধ্যে আমাদের গুণীজনদের কিন্তু হারাতে হয়েছে আমাদের অনেককে। ফলে যার যার কষ্ট তারটাই শুধু মানতে হচ্ছে। জাতীয়ভাবে হয়তো আমরা এটাকে একটু উপেক্ষা করার জায়গায় চলে গেছি, সেটি একটি দুঃখজনক বিষয়। আমরা মনে করি না এরকম একটি মহামারীতে কোনো বিষয়টাকে উপেক্ষা করা বা শুধু একটি প্রেস্টিজের মধ্যে স্বাস্থ্য বিভাগের কর্মকাণ্ড সীমিত আছে, এবং কোভিড হাসপাতালগুলোকে আস্তে আস্তে নন কোভিডে ফেরা, এবং যাচ্ছে না রোগী বলে কিন্তু ডাক্তারের চেম্বারে কিন্তু এক্স রে করা, এবং মানুষ এই করোনার উপসর্গ নিয়ে ডাক্তারদের সাথে যোগাযোগের সংখ্যা কম আছে বলে কিন্তু মনে হয় না। এবং আনুষ্ঠানিকভাবে 14,000 যখন পরীক্ষা করে, নিশ্চয়ই অনানুষ্ঠানিকভাবে এবং পরীক্ষা না করেও যারা করোনা, আপনি জানেন উপসর্গহীন করোনা আছে, এবং উপসর্গ নিয়েও অনেকে হাসপাতালে যাচ্ছে না বা পরীক্ষা করছে না। ফলে সেই অবস্থায় আমরা কোন দিকে আছি এটা আমাদের থেকে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবারই বলছেন, কিন্তু সেটি একটি উপেক্ষা করার নীতি আমরা নিয়েছি বলে মনে হচ্ছে। ব্যক্তি এবং সমাজ সংসারেও কিন্তু এই উপেক্ষার জায়গাটি আমি লক্ষ্য করছি। সেটি আমাদেরকে কোন বিপদের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটি কিন্তু বড় ধরনের একটি সন্দেহ রেখে আমি শেষ করতে চাই। আমরা নিজেরা সতর্ক থাকি এবং ওই ধরনের কোনো আবার একটি নতুন করে বড় ধরনের দুর্যোগ আমাদের যাতে মোকাবেলা করতে না হয় সে প্রত্যাশা করব। তাছাড়া কিন্তু খুব ভালো খবর কোথাও আছে এমনটা দেখতে পাই। জি, অসংখ্য ধন্যবাদ সৈয়দ ইশতিয়াক রেজা এবং আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ডক্টর হাফিজুর রহমান কার্জন এবং প্রণব শাহ, আপনাদের তিনজনকেই ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, করোনার সংক্রমণ এখন অব্যাহত, ভ্যাকসিন আসতে এখনো অনেক দূর বাকি। এই মুহূর্তে যত্রতত্র উপেক্ষিত স্বাস্থ্যবিধি এই অসতর্কতায় শেষ মুহূর্তে ডেকে আনতে পারে আপনার বিপদ। তাই এখনই সতর্ক হন, মেনে চলুন স্বাস্থ্যবিধি। আজ এই পর্যন্ত, একই সময় আগামীকাল আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।